আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত। আমার বাবা যে মুক্তিযোদ্ধা করতে পারে না, এখানে কি আমার কোনো দোষ আছে? যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এইটা যেন কখনো বাংলাদেশে তৈরি না হয়। রাজধানীর পূর্ব রাজাবাজারে গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মর্মান্তিক মৃত্যু, চালক পালিয়েছে। টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি, পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। যুক্তরাজ্যের নির্বাচনের ভোট গ্রহণ চলছে, লেবার পার্টির জয়ের সম্ভাবনা দেখছে গণমাধ্যম। এবারে দর্শক পুরো আয়োজন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। কোথাও কোথাও সড়ক অবরোধ করেছেন তারা। এদিকে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় যেমন আছে আপাতত তেমন রেখে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র বহাল রাখার দাবিতে বৃহস্পতিবারও আন্দোলন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৫ জুন হাইকোর্ট এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়। এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুলাই শুনানিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে রেখে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেয়। বেলা ১১টা থেকে কোটা বিরোধী স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। আমরা চাই যে বাংলাদেশের যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এইটা যেন কখনো বাংলাদেশে তৈরি না হয়। কোটার বাংলাদেশ থেকে উৎখাত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কন্টিনিউ থাকবে। তাদের দাবি ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। আজকে একটা রায় হওয়ার কথা ছিল, সেটা স্থগিত হয়েছে যতটুকু শুনেছি। তো এরই বিরুদ্ধে ছাত্র সমাজ রাস্তায় আছে। কোটার পুনর্বহাল রাখার পক্ষে রায় দেয় তাহলে আমরা হয়তো পরবর্তীতে আরো কর্মসূচি ঘোষণা করব। 12:30টার দিকে মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবস্থান নেন প্রধান ফটকের সামনে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সন্তান সন্ততি থেকে নাতিপুতি অবধি পাচ্ছে, তাহলে আমার বাবা যে মুক্তিযোদ্ধা করতে পারে না, এখানে কি আমার কোনো দোষ আছে? বুঝাচ্ছে যে আমরা তোমাদের কথা মানবো না, পেন্ডিং রাখতেছি। এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি। সকাল 10টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সামনে অবস্থান নেন। পরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। কোটা নেই, অন্য কোটা নেই, আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের দাবি হচ্ছে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। এই কোটা বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবেশ এবং সংগ্রাম চলতেই থাকবে। এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন তারা। আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে শিক্ষকদের বৈঠকের কথা থাকলেও তা স্থগিত হয়েছে। সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র একই। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বৃহস্পতিবারও বন্ধ ছিল সবকিছু। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। আমার এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি অফিসে কোনো সেমিনারে আমাদের ইয়ং কলিগদের রিসার্চের ব্যাপারে এখানে ওই পেনশনের নিয়ে আলাপ করার কথা না। অতি দ্রুত শিক্ষকদের এই দাবির বিষয়টাকে মাথায় নিয়ে ৩৫টি বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা, হাজার হাজার ছাত্রের যে ভবিষ্যৎ অনিশ্চিত, সেটি সমাধান করবেন। পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ কয়েকটি দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চলেছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরে রাখা এবং শিক্ষকদের জন্য প্রতিশ্রুত ২০০৮ সালের নির্বাচনের যে স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার কথা ছিল সেটার দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চাই। একই দাবিতে কর্মবিরতি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারাও।
যে প্রত্যয় স্কিম থেকে আমাদেরকে সরকার যেন বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যাহার করে নেয়, আমাদের সুপার গ্রেড প্রদান এবং পৃথক বেতন স্কেল প্রদান করা, এই দাবিতে আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। এদিকে সংকট সমাধানে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তে চীন খোলা মন নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিকাবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এই ক্ষেত্রে ভারতের সঙ্গে কোনো উত্তেজনা তিনি দেখছেন না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের আয়োজনে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় ৮ থেকে ১১ জুলাই চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর প্রসঙ্গ উঠে আসে। চীনের রাষ্ট্রদূত জানান, রিজার্ভের ঘাটতি মেটাতে বেইজিংয়ের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রিজার্ভ সংকট মোকাবেলা সহযোগিতা চেয়ে বাংলাদেশ চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসতে পারে। আর এই সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইয়াওয়েন বলেন, তিস্তা প্রকল্পের জন্য চীন এখনই প্রস্তুত, তবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। বলেন, এই মহাপ্রকল্প নিয়ে চীনের আগ্রহ থাকলেও অন্য কোনো দেশের সাথে বিষয়টি নিয়ে প্রতিযোগিতা নেই, বিশেষ করে ভারতের সঙ্গে। যেহেতু বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষের এটি প্রয়োজন, তাই আমরা চাই প্রকল্পটি দ্রুত শুরু ও শেষ হোক। এ বিষয়ে বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকেই আমাদের সবার সম্মান করতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এখনও চীন জোরালোভাবে কাজ করছে বলেও জানান তিনি। এদিকে সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ গ্যাস নিয়ে দেশটির সঙ্গে 6টি চুক্তি হতে পারে। চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি আমাদের মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি। যে এফএসআরইউ এখন আছে, আমরা আরও 2টি এফএসআরইউ এখানে করার জন্য অর্থের সহযোগিতা আমরা চেয়েছি। আগামী ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ এবং ১৫ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি ভালো হবে বলেও জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। বিদ্যুৎ বিল প্রচুর অনাদায়ী রয়ে গেছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজারে গাড়ির চাপায় ভবনের এক নিরাপত্তা কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টিও হয়েছে। পুলিশ অবশ্য প্রাথমিকভাবে বলছে এটি দুর্ঘটনা, তবে পলাতক রয়েছেন গাড়ির মালিক, তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। স্থান রাজধানীর ফার্মগেটের পাশে পূর্ব রাজাবাজার আমতলা। শ্যামলিমা নামের ভবনের সিসিটিভিতে ধরা পড়ে এই দৃশ্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গাড়ির চালকের আসনে ছিলেন ওই ভবনের ফ্ল্যাটের মালিক মফিদুল ইসলাম। তিনি বিআইডব্লিউটি এর সাবেক প্রকৌশলী। পুলিশ বলছে, গাড়ির ব্রেক প্যাড কাজ করছে কিনা তা পরীক্ষা করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল ফটকে আঘাত করে। এতে গুরুতর আহত হন নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফজলুল হক। পরে তার মৃত্যু হয়। গাড়ির ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, এখন ব্রেক প্যাড চেঞ্জ করবে। তার স্যারে আয়সা বলতেছে, গাড়িটা বাইর করো, ব্রেকটা কতটুকু কি আছে আমি একটু দেখি। গাড়িটা বাইর করে স্যারের দিলাম, স্যারে বসলো, হালকা একটু এক্সিলেটার মারলো, মায়েরা একটু সামনে গেছে, স্যার মনে হয় ব্রেক করতে যায় এক্সিলেটার চাপ দিছে, চাপ দিলে গাড়ি দৌড় দিছে। উনি গাড়ি নিয়ে বেরোচ্ছে, বেরোনোর সময় ওই সিকিউরিটি আর গেট সহকারে ভেঙে নিয়ে অপোজিট সাইডে বাড়ির সাথে লাগাইছে, আমি এসে দেখলাম। ঘটনার পর থেকে পলাতক গাড়ির মালিক মফিদুল ইসলাম। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সুষ্ঠু বিচারটা করে দিবেন। এর বাচ্চারা, 2টা বাচ্চা, একটা ব্যাগে 3টা বাচ্চা, গেট ভেঙে একদম ওই ওনাকে এখানেই প্রায় মরে গেছে। তখন নেওয়া জাস্ট রোলস আর কি, তারপরে ওইখানে বললো যে মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে ফজলুল হকের মরদেহ তার গ্রামের বাড়ি নেত্রকোনায় নিয়ে যান স্বজনরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি ক্রমেই বাড়ছে, ফলে প্লাবিত হচ্ছে নিচু এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে
অনেক মানুষ। তবে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 20,000 পরিবার। ব্রহ্মপুত্র 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করায় জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। গরু ছাগল বর্তমানে আমরা কিছুই খোয়াইতে পারবে না, পানির উপরে মানে আমরা যে খানা দানা পাক করে খাইতে পারতেছি। 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় 51 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র ও যমুনার পানির বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন বেড়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পোলা পানি খুব কষ্ট আছে, বন্যা পানি অনেক পানি বাড়তে আছে। আমাদের ঘরে দেখেন ভেঙ্গি চিড়িয়ে যে ঘরের মধ্যে ঢালছে, ঘর ভাঙা লাগবো। প্রায় এক সপ্তাহ আগে আমরা ভাঙাচোরা শুরু করছি, এতে ঘর দুটো নদীত গেছে গা, আপনি আরেকটা ভাঙতেছে। দুদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মৌলভীবাজারেও নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে ভোগান্তিতে লাখো মানুষ। রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে থাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। জেলার 5টি উপজেলায় প্রায় 3 লাখ মানুষ বন্যায় আক্রান্ত। আশ্রয় কেন্দ্রে আছেন 8,000-এর বেশি মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, সংবাদের শেষ সংখ্যে থাকছে নাইজেরিয়ার ঐতিহ্যবাহী অজুদে উৎসব নিয়ে এটি প্রতিবেদন। যুক্তরাজ্যে চলছে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় আজ সকাল 7টায় ভোট শুরু হয়, চলবে রাত 10টা পর্যন্ত। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে লেবার পার্টি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের 40,000 ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের 5 কোটি নাগরিক। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10টায় ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা পর, অর্থাৎ রাত 11:30 থেকে ভোট গণনা শুরু হবে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30টার মধ্যেই বিজয়ী প্রার্থীর নাম জানা যাবে। বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে 14 বছরের রাজত্ব হারাতে পারে কনজারভেটিভ পার্টি, কারণ এবার লেবার পার্টিকে ক্ষমতায় দেখতে চান অনেক ব্রিটিশ নাগরিক। হাউস অব কমন্সের 650টি আসনের বিপরীতে এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে মোট 98টি রাজনৈতিক দল। মোট প্রার্থীর সংখ্যা 4,515 জন। অতীতের কোনো নির্বাচনে এতগুলো রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করেননি। এই প্রার্থীদের মধ্যে শতকরা 30% নারী। দেশটিতে এবারের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। বিভিন্ন জরিপ অনুযায়ী লেবার পার্টি 484টি আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পেতে পারে। বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত 44 বছর বয়সী ঋষি সুনাক। তার বিপরীতে ক্ষমতার লড়াইয়ে রয়েছেন লেবার পার্টির 61 বছর বয়সী স্যার কিয়ের স্টারমার। সম্প্রতি অবৈধ অভিবাসী প্রসঙ্গে বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদাহরণ দিয়েছেন কিয়ের স্টারমার। 24 জুন ডেইলি সান আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে ওই উদাহরণ দেন তিনি। এতে বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন নিয়ে কথা বলতে লন্ডন থেকে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মিডিয়া হাউস কনসালটেন্ট জুবায়ের বাবু আমার সঙ্গে যোগ দিয়েছেন। জুবায়ের বাবু, স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে। এখন পর্যন্ত নির্বাচনের হাওয়া কোন দিকে বইছে বলে মনে করছেন? জি, দুঃখিত, আমি কিন্তু প্রশ্নটি খুব একটা শুনতে পারিনি, নেটওয়ার্কের সমস্যার কারণে। না, আমি জানতে চাইছি যে এখন পর্যন্ত নির্বাচনের হাওয়া আসলে কোন দিকে বইছে বলে মনে করছেন জুবায়ের বাবু? হ্যাঁ, এখন পর্যন্ত নির্বাচনের হাওয়া আসলে বলার একটু কঠিন, কারণ আপনি জানেন যে এক্সিট পোলের যে রেজাল্টটি সেটি কিন্তু রাত 10টার পরেই সেটি প্রকাশ করা হবে, এবং এই পর্যন্ত
সেটি বিধিনিষেধ রয়েছে এই ধরনের কথাগুলো বলার জন্য। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের রাত 10টা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, যে এক্সিট পোলটা যখন আমাদের রেজাল্ট আসবে হাতে তখন বলা যেতে পারে। তবে একটি বিষয় বলা যায় সেখানে, সেটি হচ্ছে যে অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু অংশগ্রহণকারী মানুষের সংখ্যা অনেক বেশি, এবং সেটি একটি আনন্দের দিক যে সেটি হচ্ছে যে মানুষ এবার ভোট দিতে যাচ্ছে। দিনটি আজকে চমৎকার ছিল, একদম সামারের ছিল দিনটি। তো সুতরাং মানুষ কিন্তু ভোট দিতে বেরিয়েছে, মানুষ ভোট দিচ্ছে, এটি আমি বলতে পারি। জুবারবাবু, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। দীপ্ত সংবাদে আপনি সময় করে যোগ দিয়েছেন, ভালো থাকবেন। দুই একজনের অপকর্ম নিয়ে আলোচনা করতে সচিব সভা ডাকা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। তৃণমূলে সরকারি সেবা যাতে ঠিক মতো পৌঁছায় তা জোরালোভাবেই মনিটর করতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। সচিবালয়ের সভা শেষে এসব কথাই জানিয়েছেন তিনি। নতুন অর্থবছরের প্রথম ও বর্তমান সরকারের দ্বিতীয় সচিব সভা বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবরা এতে যোগ দেন। সভায় নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আগে থেকে বলা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতিসহ বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে আমলাদের এই বৈঠকে। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা সভা শেষে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। আমাদের যে শুদ্ধাচরণ নীতিমালাটি এখন আছে, সেটি প্রায় 12 বছর হয়ে গেছে, 10 বছর বেশি হয়ে গেছে। তো এটি আমরা কিন্তু এখন একটা আপডেট করার চিন্তা ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে যে আমাদের এটা যে আচরণ বিধি ছিল 1979 সালে, তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলছিল, সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে। সাধারণত সচিব সভার সভাপতিত্ব করেন সরকার প্রধান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় না থাকলেও তাঁর সরকারের সেবা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলেছি। আমরা বলেছি যে অধস্তন অফিসগুলো আছে যেখান থেকে সেবা দেওয়া হয় মানুষকে, সেই সেবাটা যেন ঠিকমতো সেই কাজটা যেন খুব জোরালোভাবে মনিটর করা হয়, যেন মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেগুলো যেন খুব সিরিয়াসলি নিয়ে সেই ব্যবস্থাগুলো নাও সেই ব্যবসার। সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতি নিয়ে সমালোচনা হচ্ছে দেশ জুড়ে। সভায় দুর্নীতি রোধ ও সুশাসন নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নও ছিল মন্ত্রিপরিষদ সচিবের কাছে। স্পেসিফিক কারণ নিয়ে তো আমরা আলোচনা করবো, স্পেসিফিক নিয়ে আর এত সচিব নিয়ে তো আমরা এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করবো। একজন দুজনের মানে কোনো একটা অভিযোগ নিয়ে তো আমরা এত সচিবকে ডেকে এনে আলোচনা করব। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। না, এরকম কোনো আলোচনা হয় না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূস সহ 4 জনকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের বিচারক 2 পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। বৃহস্পতিবার 11টার দিকে শ্রম আদালত ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানিতে ইউনূসের স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। মামলার পরবর্তী শুনানির জন্য 14 আগস্ট দিন ঠিক করেছে আদালত। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। ডক্টর ইউনূস গণমাধ্যমকে বলেন, ট্যাক্স ফাঁকি দেয়া সহ কোনো ধরনের অনিয়ম হলে তার জন্য পরিচালনা পর্ষদের সবাই দায়ী থাকবেন। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বর নিয়ে আসবে। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। ডক্টর ইউনূসের আইনজীবী দাবি করেন, আদালতে ডেকে পরিকল্পিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতেই চলছে। আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছে। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য। তার কারণ হিসাবে আমরা উল্লেখ করেছি, আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না। অ্যাপেলেট কোর্টে সাক্ষ্য হয় না, প্রয়োজন মনে করে সাক্ষ্য নিতে পারে এবং বেইল অলওয়েজ ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য
কোর্ট কনসার্ন, অ্যাপিলেট কোর্ট প্রথম দিন থেকে ওনাকে অল্প অল্প করে ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিলেন। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় চলতি বছরের 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা বিশ্ববাসী। হারিকেন বেরিল গত 100 বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। প্রাকৃতিক দুর্যোগ কমাতে উষ্ণায়ন কমানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। ক্যারিবিয়ান অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে মেক্সিকোর দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন বেরিল। জামাইকায় আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটারের বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্য মতে ঝড়টি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। ফলে টেক্সাস, লুইসিয়ানা, আরাকানসাস, টেনেসি, মিসিসিপি এবং কেন্টাকিতে ঝড় মোকাবেলার প্রস্তুতি চলছে। মাত্র 42 ঘন্টায় ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নেয় বেরিল। 100 বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। এর আগে সর্বোচ্চ 36 দিন তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় ফ্রেডি। জাতিসংঘের আবহাওয়া সংস্থা জানায়, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া ও আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে আঘাত হানা ফ্রেডি সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানীদের মতে বেরিলের মতো বড় বড় ঘূর্ণিঝড় আঘাত হানার পেছনে শুধু এল নিনো নয়, বৈশ্বিক উষ্ণায়নও দায়ী। সমুদ্রপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার কারণেই ঝড়গুলো তুলনামূলক বেশি শক্তিশালী হচ্ছে। হারিকেন সৃষ্টিতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমপক্ষে 27 ডিগ্রি হতে হয়, যা এবছর 30 ডিগ্রিতে পৌঁছেছে। বিশেষজ্ঞরা আরও বলেন, আগস্ট সেপ্টেম্বরে সাধারণত আটলান্টিক মহাসাগরে হারিকেন সৃষ্টি হয়। এবছর জুলাইতেই এমন ঝড় চিন্তার বিষয়। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকাল 7টায় ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আর গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরমেন্স, এই দুই মিলিয়ে এই ম্যাচে ফেভারিট লিওনেল মেসির দল। তবে ম্যাচে মেসির মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে। বয়স তার 37 পেরিয়েছে কদিন আগে, কিন্তু পারফরমেন্সের ধারে এখনও একাই দলকে এনে দিতে পারেন শিরোপা। সেই লিওনেল মেসিকে নিয়ে এখন শঙ্কার মেঘ আর্জেন্টাইন শিবিরে, কারণ চিলির সঙ্গে ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় ইকুয়েডরের বিপক্ষে তার খেলা অনিশ্চিত। অবশ্য ম্যাচের আগের দিন অনুশীলন করেছেন এলেমটেন। গ্রুপ পর্বের 3 ম্যাচে আলবিসেলেস্তেদের জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান অবশ্য ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজের। 3 ম্যাচের প্রতিটিতে জালের ঠিকানা খুঁজে পাওয়ার পাশাপাশি তার গোল সংখ্যা 4। তাই শেষ আটে মেসি খেলুক বা না খেলুক, মার্টিনেজের পায়ের দিকে নিঃসন্দেহে তাকিয়ে থাকবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। আর্জেন্টিনা যেখানে বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা দল, ইকুয়েডরের অবস্থান সেখানে 30। মুখোমুখি দেখায়ও দু দলের মধ্যে যোজন ফারাক। 17 বারের দেখায় মাত্র 3 বার জিততে পেরেছে ইকুয়েডর। শেষ আটে তাই বেশ চাপে থাকবে ফেলিক্স সানচেজের দল। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবারে দর্শক একটি ভিন্ন ধরনের খবর জানাচ্ছি। নাইজেরিয়ার একটি ঐতিহ্যবাহী উৎসব ওজুদে ওব, বাদ্যযন্ত্রের তালে নাচে গানে র্যালি সহ নানা আয়োজন থাকে এই উৎসবে, যা দেখতে বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা ভিড় করেন। বাদ্যযন্ত্র ও নাচ গানের তালে তালে চলে উদযাপন। উৎসবে অংশ নিতে কেউ বা ঘোড়ায় চড়ে আসেন ওজুদে ওরা র্যালিতে। ওজুদে ওরা উৎসব হলো একটি বিখ্যাত সাংস্কৃতিক উদযাপন, যা নাইজেরিয়ার ঐতিহাসিক শহর ইজেবু ওডেতে অনুষ্ঠিত হয়। রং বেরঙের সাজে শত শত নাইজেরিয়ান যোগ দেন উৎসবে। আয়োজন দেখতে অসংখ্য দর্শনার্থীর ঢল নামে। এই আয়োজনে আমরা আমাদের ঐতিহ্য ও ফ্যাশন দেখিয়ে থাকি। সারা বছর অপেক্ষায় থাকি এই আয়োজনের জন্য, আর সাজসজ্জা নিয়ে ভাবনা চলে। ওজুদে ওবা খুবই রঙিন একটি উৎসব। দেখুন কত কত রঙের বাহার এখানে।
quite a large number of people coming here to showcase. অজুদে ওরা উৎসবকে ইউনেস্কোর তালিকাভুক্ত করতে চায় নাইজেরিয়ানবাসী। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদের শিরোনাম থাকবে আরেকবার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত। রাজধানীর রাজাবাজারে গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মর্মান্তিক মৃত্যু, চালক পালিয়েছে। টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি, পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। এবং যুক্তরাজ্যে নির্বাচনের ভোট গ্রহণ চলছে, লেবার পার্টির জয়ের সম্ভাবনা দেখছে গণমাধ্যম। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য ও বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।